আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আরেকটা নিউ চ্যাপ্টার নিয়ে ইনশাআল্লাহ ডিসকাস করতে যাচ্ছি। যারা বিবিএ সেকেন্ড ইয়ার আছেন, স্পেশালি যদি বলি বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা বিবিএ এবং বিবিএ সেকেন্ড ইয়ার আছেন, আপনারা যদি আপনাদের বুকের সিকোয়েন্স অনুসারে যান, আপনাদের যে একটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বুক আছে সেই অনুসারে এটা চ্যাপ্টার হবে কত 3 আর নেম হবে কি অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট। অপরদিকে যারা প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে আছেন, এটা অনেকের ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে হয় অথবা অনেকের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারে আপনারা পেয়ে যেতে পারেন বুকটা। এই ক্ষেত্রে আপনাদের যদি আমি রাইটার নাম সহ আমি দিয়ে দিয়েছি, আপনারা যদি কখনো কেসো বা ওয়েগানটা অথবা ওয়ারফিল্ডের বুকটা যদি আপনাদের কারিকুলামে ফলো করা হয়, এই ক্ষেত্রে এটা চ্যাপ্টার হবে কত 17 নাম্বার। অ্যাজ ইউজুয়াল সবগুলো সেম থাকবে, নামটা একটু ডিফারেন্স। এখানে জাস্ট আছে কি ইনভেস্টমেন্ট। অল আমি এখানে মানে যতগুলো কাভার করব মোস্ট অফ দ্য, অর্থাৎ আমি যদি ইন শর্ট বলি সবগুলো আপনি এর মধ্যে কাভার হয়ে যাবে। দেখেন, তাহলে আমরা এবার আমাদের মেইন টপিকের দিকে যেতে পারি। খেয়াল করি আমরা, তাহলে এখন আমরা আমাদের মেইন টপিক থেকে শুরু করছি। একটু প্লিজ সবাই ভালো করে খেয়াল করেন। আমাদের টপিকের নামটা হচ্ছে কি অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট। তাহলে আপনার প্রথমে জানতে হবে ইনভেস্টমেন্টটা আমরা কিভাবে করতে পারি। ইনভেস্টমেন্টটা মূলত দুইটা জায়গায় করা হয়ে থাকে, একটা হচ্ছে আপনার শর্ট টার্ম, আরেকটাকে বলা হচ্ছে কি লং টার্ম। শর্ট টার্ম অথবা আপনি এটাকে বলতে পারেন কারেন্ট, আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে কি আপনার সেকেন্ড নাম্বারটা হচ্ছে কি লং টার্ম ইনভেস্টমেন্ট। এই জিনিসটাকে একটু প্রথম আপনার সেটাই বুঝতে হবে। যেমন ধরেন, আপনি যদি কখনো ইনভেস্টমেন্ট এই কনসেপ্টটাতে যেতে চান, সর্বপ্রথম একটা ব্যাপার আসবে, এটা হবে কি সোর্স অফ ফান্ডিং। আমি কোন সোর্স থেকে কত টাকা কালেক্ট করে বা আমি ইনভেস্টমেন্টে যাব। অথবা এমন হতে পারে আপনার হাতে কিছু আইডেল অ্যামাউন্ট পড়ে আছে, যেটাকে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন অনুসারে দুইটা ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন, একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা হচ্ছে কি লং টার্ম। তাহলে শর্ট টার্ম জিনিসটা কি, অর্থাৎ যে ইনভেস্টমেন্টটা আপনি 1 ইয়ারের মধ্যে করতে চান, অর্থাৎ যে ইনভেস্টমেন্টটা আপনি করবেন এটা সর্বোচ্চ হলো কত ইয়ারের মধ্যে হবে, 1 ইয়ারের মধ্যে আপনি তার অ্যামাউন্টটাকে উঠিয়ে নিতে চান অথবা সহজে ওই টাকাগুলোকে আপনি ক্যাশ করতে চান, এটাকে আপনি তখন কাউন্ট করবেন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে। ধরেন আপনার হাতে একটা ফান্ড আছে, এই ফান্ডটা আপনি চাচ্ছেন সর্বোচ্চ হলে 1 ইয়ার টার্গেট করছেন, এর মধ্যে আপনি ইনভেস্ট করতে পারবেন, বাকি হতো বা এরপর অন্য কোনো কাজে আপনি রিইউজ অথবা রিইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনার ইনিশিয়াল টার্গেট হচ্ছে কত, শুধু 1 বছরের মধ্যে আপনি কি করতে পারেন ইনভেস্টমেন্ট করবেন, তখন আপনি এটাতে ইনভেস্ট করতে পারেন। এটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। আর যেটা লং টার্ম ইনভেস্টমেন্ট হয়, এটা হচ্ছে মূলত মিনিমাম 5 ইয়ার্স, অর্থাৎ 5 ইয়ার্স প্লাস। অ্যাকাউন্টিংয়ের ভাষায় যদি আমরা বলি 5 বছরের অধিক যেই জায়গায় আপনি টাকা ইনভেস্ট করবেন, এটাকে বলা হচ্ছে কি লং টার্ম ইনভেস্টমেন্ট। এখন এটা হচ্ছে একটা জাস্ট বেসিক কনসেপ্ট, তাই না? এখন যদি আমরা বলি আমরা এই টপিকে কি নিয়ে কাজ করতে যাচ্ছি, আমরা মূলত এখানে যে শর্ট টার্ম বা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলতে যাচ্ছি। ইনভেস্টমেন্টের অনেকগুলো সোর্স থাকতে পারে, অনেকে ল্যান্ড পারচেজ করে, অনেকে কোন একটা বিজনেসে ইনভেস্ট করে থাকে, অথবা অনেকে এই যে আমরা বলি শেয়ার, আর কি কি থাকে, বন্ড আছে, ডিবেঞ্চার, তারপর আপনার কমার্শিয়াল পেপারস, দেখেন তো শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, কমার্শিয়াল পেপারস, এই টাইপসের যতগুলোতে ইনভেস্ট করতে চাই, এটাও কিন্তু এক প্রকার একটা ভালো মানের ইনভেস্টমেন্টের সোর্স। আমরা মূলত কোনো অ্যাসেট বা এই টাইপসের ইনভেস্টমেন্ট নিয়ে আজকে ডিসকাস করতে যাচ্ছি না। আজকে আমরা মূলত এই যে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বা যে কমার্শিয়াল পেপারসগুলো আছে,
এগুলোকে নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি। অ্যাকাউন্ট আমি যেই নামগুলো এখানে লিখছি এগুলো শর্টগুলো হচ্ছে কি শর্ট টার্ম বা কারেন্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি যখনই চান এগুলো তখনই সেল করতে পারেন, তখন আপনি ইনস্ট্যান্ট টাকাটা ক্যাশ করতে পারেন। দ্যাট মিনস আপনি 1 ইয়ারের মধ্যে আপনার টাকাটাকে কী করতে পারেন, ক্যাশ করতে পারেন। এই জন্য এটাকে আমরা বলছি কি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। অপরদিকে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হ্যাঁ ডিবেঞ্চার, এটাকে তো আমি একটা শর্ট টার্ম বললাম, যদি বলা হয় ইয়ার্স ভিত্তিক যদি বলা থাকে, ধরেন আপনাকে একটা ডিবেঞ্চার কিনছেন আপনি, এটা হলো 5 ইয়ার্সের জন্য, একটা নির্দিষ্ট ধরেন আপনি 8% একটা ইন্টারেস্ট আপনি রাখেন, তাহলে দেখেন তো এটা যদি কখনো 5 ইয়ার্স বা তার থেকে বেশি হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া থাকলে, তখন সেটাকে আপনি কাউন্ট করছেন কি হিসাবে, লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে। তাহলে আমরা মূলত আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি এটা হচ্ছে মূলত এই রিলেভেন্ট, মানে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, কমার্শিয়াল পেপারস, এই টাইপের জিনিসগুলো নিয়ে মূলত আমরা আজকে কী করতে যাচ্ছি, ডিসকাস করতে যাচ্ছি। যদি এটা হয় আমরা তাহলে আমাদের পরবর্তী স্লাইডে যাই। এবার খেয়াল করেন, এই যে আপনি ড্যাপ সিকিউরিটিস অথবা আপনি যে ঋণপত্র বা এখানে যে একটা বিনিয়োগটা করবেন, এটাকে মূলত আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করতে পারি। কি রকম? একটা আছে হেল্ড টু ম্যাচিউরিটি। প্রথম আপনার জানতে হবে এই জিনিসটাকে, হেল্ড টু ম্যাচিউরিটির যে একটা আমরা বাংলা আছে, এটাকে বাংলায় বলি মানে কীরকম, কোনো একটা জিনিসকে ম্যাচিউরিটির বাংলাটাকে বলেন পরিপক্কতা। ধরেন আপনি কোনো একটা ডিবেঞ্চার নিয়েছেন নির্দিষ্ট সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যদি আপনার ধরে রাখার ক্ষমতা থাকে, এটাকে বলা হচ্ছে কি হেল্ড টু ম্যাচিউরিটি। অথবা আমি এটাকে আপনাকে আরেকভাবে বলি, যে সকল ঋণপত্রগুলা একটা ম্যাচুরিটি হওয়া পর্যন্ত বা পরিপক্ক হওয়া পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন, এটাকে বলা হচ্ছে কি হেল্ড টু ম্যাচিউরিটি। এই জিনিসটাকে ধরেন আপনি একটা কোম্পানির ডিবেঞ্চার কিনছেন, এটার ডিউরেশন কিন্তু খেয়াল করেন 5 ইয়ার্সের জন্য। দ্যাট মিনস এখানে যেই টাকাটা আপনি ইনভেস্ট করবেন এটা অলমোস্ট কত বছর ধরে, 5 ইয়ার্সের জন্য করবেন আপনি। তার মানে আপনার এত পরিমাণ একটা আইডল অ্যামাউন্ট থাকতে হবে যেটাতে আপনি ইনভেস্ট করলে আপনার আদার্স কোনো কাজে হ্যাম্পার না হয়। এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে কি হেল্ড টু ম্যাচিউরিটি। যদি এটা হয়ে যায়, এবার আমরা দ্বিতীয় নম্বরে যাই, ট্রেডিং সিকিউরিটিস। ট্রেডিং সিকিউরিটিস জিনিসটা কি? যেমন ট্রেডিং সিকিউরিটিস বলতে আমরা বুঝে থাকি যেই সকল সিকিউরিটিসগুলো একটা স্বল্প সময়ের জন্য নেওয়া হয় অথবা একটা নিকট ভবিষ্যৎ, দ্যাট মিনস এটা কিন্তু অল্প সময়ে নির্দিষ্ট পরিমাণ একটা আয়ের উদ্দেশ্যে রাখা হয়, এটাকে বলা হচ্ছে কি ট্রেডিং সিকিউরিটিস। যেমন আপনাকে যদি আমি বলি এই যে বিলস রিসিভেবল, এটা কিন্তু এই যে বিলস রিসিভেবল যেটা আছে, আমরা যদি বিজনেস কনসেপ্টে বলি এটা ডিউরেশন অন অ্যাভারেজে মিনিমাম কত থাকে, 3 মান্থস। দেখেন ইটস নট মোর দ্যান 1 ইয়ার, তার মানে এটা 1 ইয়ারের মধ্যেই। আরও কি আছে আপনার বিজনেস ডকুমেন্টস যেগুলো আছে, এগুলো মূলত একটা সীমিত বা অল্প সময়ের জন্য রাখা হয়। ধরেন আপনার একটা আইডল অ্যামাউন্ট পড়ে আছে 5 to 6 মান্থ অথবা 1 ইয়ার, আপনি ভাবতে পারেন এই টাকাটা আপনার কোনো কাজে আসবে না, তখনই মূলত এই ট্রেডিং সিকিউরিটিসে কী করে রাখা হয়, ইনভেস্টমেন্ট করে রাখা হয়। অপরদিকে খেয়াল করেন অ্যাভাইলেবল ফর সেল সিকিউরিটিস, এই জিনিসটা কি? আমরা প্রথমে জাস্ট এটা একটু ডেফিনেশনটা দেখে নিই। যেমন যেই সকল বিনিয়োগগুলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার ধরে রাখতে হয় না এবং এটা কোনো বাণিজ্যিকভাবে কোনো পেপারের আওতাভুক্ত হয় না, এটাকে বলতেছি আমরা কি অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস। যেমন আপনি উদাহরণস্বরূপ বলতে পারেন শেয়ার। এটা হয় কি, আপনি ধরেন শেয়ার কিনছেন, আজকে কিনছেন, আপনি এটাকে 10 মিনিট পরে বিক্রি করতে পারেন। এখন কিনছেন ধরেন আপনি পার শেয়ার 10 টাকা, আপনি যদি দেখেন যে উইদিন 1 মিনিট বা 2 মিনিট পর দাম বেড়ে হয়ে গেছে 12 টাকা, আপনি 5000 শেয়ার কিনছেন, তাহলে প্রত্যেকটা আপনি 2 টাকা লাভে আপনি বিক্রি করে দিচ্ছেন। এটা পুরোটাই আপনার উপর, আপনার সুবিধার উপর। এটা মানে এতদিন রাখতে হবে বা এত মান্থ রাখতে হবে, ব্যাপারটা এরকম নয়। এটা হচ্ছে আপনার প্ল্যানিংয়ের উপর, আপনি কতদিন রাখতে চান। আপনি যদি এক্সপেক্ট করেন না আমি এখন এটাকে 12 টাকা বিক্রি করব না, আমি যেই কোম্পানির শেয়ারটা নিয়েছি এটার দাম আরও বাড়তে পারে বা আরও বাড়তে থাকতে পারে, আইডল টাকা ফেলে রাখছেন, বেড়ে গেছে, তখন আপনি আপনার ইচ্ছে মতো সেল করে দিয়েছেন। অথবা আপনি যদি চান ইনস্ট্যান্ট সেলও করতে পারেন। এই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস।
এই হচ্ছে মূলত আমরা আজকে টপিকের যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, এই যে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট যে একটা টপিক আছে, তার একটা বেসিক আইডিয়া হচ্ছে মূলত এগুলো। আপনি যখন ম্যাথ করতে যাবেন প্লিজ আপনার এই জিনিসগুলো একটু বুঝতে হবে। যেমন আপনি কখন হেল্ড টু ম্যাচুরিটি ইউজ করবেন, কখন অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ ইউজ করবেন। আপনি যদি আমার এই কনসেপ্টগুলো যদি না বুঝেন, এটা আপনার কত অসুবিধা হয়ে যাবে। আমি এগুলো কী বলছি, হেল্ড টু ম্যাচুরিটি মানে হচ্ছে যে সকল শেয়ার, বন্ড, ডিবেঞ্চার যেগুলো আছে, এগুলো ম্যাচুরিটি হওয়া পর্যন্ত বা পরিপক্ক হওয়া পর্যন্ত যেগুলো আপনি ধরে রাখতে পারেন, এটাকে বলা হচ্ছে কি হেল্ড টু ম্যাচুরিটি। এইভাবে আমার যে বেসিক কনসেপ্ট যেগুলো দিয়েছি একটু জাস্ট দেখে নেবেন। আশা করি এরপর থেকে আপনার তেমন সমস্যা হওয়ার কথা নয় এখানে।